জাপানের এমন অবস্থা চিন্তা করতে পারবেন না, রেস্টুরেন্টে যখন হাজব্যান্ড এবং ওয়াইফ খেতে যায়, হাজব্যান্ড তার বিল পে করে, স্ত্রী তার বিল পে করে, কারো বিলকে পে করে না। এবং জাপানে 16 বছর বয়স হওয়ার পর থেকেই সন্তানরা তার আব্বা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাপানে 2024 সালের রিপোর্টে এসেছে হিকোকোমরি রোগের একটা নাম আসছে, এর নাম হচ্ছে একাকিত্ব রোগ। জাপানে মানুষ একাকী থাকতে চায় সবসময়। তো দেখা গেছে জাপানে 40,000 মানুষ এমনভাবে মারা গিয়েছে, যারা মরে গিয়ে রুমের মধ্যে পড়েছিল, 1 বছর পরে বুঝতে পেরেছে যে এই মানুষটা রুম থেকে বের হয় না। তার রুম ভেঙে খুলে দেখা হয়েছে তার লাশ এখানে পড়ে গিয়ে মারা গিয়েছে। এই লাশ গলে একসময় শুকিয়ে শুধুমাত্র হাড়গুলো পড়ে আছে। গত 24 সালের জানুয়ারি থেকে জুন মাসের রিপোর্টে 40,000 জাপানি নাগরিক এভাবে মারা গিয়েছে। বাংলাদেশে মাত্র 15 লক্ষ সরকারি চাকরি পোস্ট রয়েছে। আমাদের জনসংখ্যা বর্তমানে 20 কোটির অধিক, চাকরির সংখ্যা মাত্র 15 লক্ষ। আগামী দিনে এই 15 লক্ষ চাকরি আপনি পেতে হলে আপনাকে কত পরিমাণে কোয়ালিফাইড হতে পারবেন যাকে চিন্তা করেন এখন থেকে। আপনি আইটিতে এক্সপার্ট না হতে পারলে এখন থেকে বেসিক কম্পিউটার, এক্সেলের কাজগুলো, সাইবার সিকিউরিটির কাজগুলো, সার্ভার ম্যানেজমেন্টের কাজগুলো আপনি না জানতে পারলে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ইউজ করে এগুলো আপনি না শিখতে পারলে আগামীতে কোনো চাকরি পাবেন না। যদি আপনি 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারেন, তাহলে 7 থেকে 8 বছর পরে আপনি ইউনিভার্সিটিতে শেষ করে আপনি অবশ্যই ভালো চাকরি পেতে ব্যর্থ হবেন। দেখেন, আমেরিকায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাকে সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হয়, উন্মুক্ত পরিবেশ ছেড়ে দেওয়া হয়। দূর থেকে বিশেষজ্ঞরা বসে দেখে যে বাচ্চাটা কী নিয়ে খেলাধুলা করছে। যে বাচ্চাটা ফুটবল নিয়ে খেলাধুলা করে তার আব্বা আম্মাকে বিজ্ঞানীরা পরামর্শ দেয় যে আপনার বাচ্চাকে বড় হলে আপনি খেলোয়াড় মানুষ এখানে ভালো করবে। যে বাচ্চাটা ডাক্তারি ইকুইপমেন্ট নিয়ে খেলাধুলা করে তার আব্বা আম্মাকে পরামর্শ দেওয়া হয় যে আপনার সন্তানটাকে বড় হলে তাকে আমি ডাক্তারি পড়াশোনা করান, কারণ সে অবচেতন মনে এদিকে তার ঝোঁক রয়েছে। এবং তার আলোকেই সেই গভর্নমেন্ট তাকে মেডিকেলে ভর্তি করার সুযোগ করে দেয়। আব্বা মা যদি চায়, আমাদের দেশে কি চায়, আমি জন্ম হওয়ার আগে আমার আম্মা ঠিক করে ফেলেছে আমাকে ডাক্তার বানাবে। বড় হয়ে দেখে যে আমি ভালো গান গাই, মারাত্মক লেভেলে গান গাই, বিভিন্ন মঞ্চে পারফর্ম করি, আমার আব্বা বলছে গান গাওয়া বন্ধ, তোমাকে ডাক্তারে হতে হবে। এটা সিস্টেম। কিন্তু বাইরের দেশে আপনি যান, আপনার কি অ্যাডিকশন, আপনার কি ঝোঁক প্রবণতা, আপনার মন কি চায় সে আলোকে আপনাকে পড়াশোনা করার সুযোগ করে দেয়। যেমন আমি বলি, আমার টার্গেট ছিল আমি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করবো, ম্যাথ ভালো পারতাম আমি, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আমাকে অ্যাকাউন্টিংয়ে ভর্তি নেয় নাই, আমাকে ম্যানেজমেন্টে ভর্তি করে নিয়েছে। এই বাল্ব যে জ্বলছে, খেয়াল করছেন আপনারা, এটার নাম কি? বৈদ্যুতিক বাল্ব। কে তৈরি করেছে? টমাস আলভা এডিসন। তার আব্বা আম্মা চাইতো তাকে ডাক্তার বানাবে। টমাস বাসা থেকে পালিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ভর্তি হয়েছিল এবং সে 1000 বার চেষ্টা করার পর একটা বাল্ব তৈরি করেছিল বলে আজকে আমরা এখানে পারছি। টমাসকে তার আব্বা আম্মা যে জোর করে মেডিকেলে পড়াও, তাহলে কী হইতো বিষয়টা? বাংলাদেশে কেন বিজ্ঞানী তৈরি হয় না, কেন মেধাবী শিক্ষার্থী তৈরি হয় না? কারণ এই কাঠামোতে আপনার মেধার কোনো মূল্যায়ন নাই, ইচ্ছার কোনো মূল্যায়ন নাই, কাজে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। এটাই সিস্টেম। আপনাকে প্রথমে একটা টার্গেট নিতে হবে, শর্ট টার্ম টার্গেট। লং টার্ম টার্গেট নিয়ে আপনি রান করতে পারবেন না, কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তির স্বপ্ন আপনার একসময় থাকবে, ভর্তি হতে না পারলে আপনার প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। প্রথম টার্গেট নেবেন 1-2টা টার্গেট, শর্ট টার্ম টার্গেট। প্রথম টার্গেট হলো ইউ হ্যাভ টু গট GPA 5 ইন HSC এক্সামিনেশন, সামহাউ ইউ হ্যাভ টু গট ইট। যে কোনো মূল্যে এসএসসি পরীক্ষাতে আপনি A+ পেতে হবে, কারণ এসএসসি পরীক্ষাতে A+ না পাইলে ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তির ফর্ম উঠাতে পারবেন না। প্রথম কাজ, আপনাকে পরীক্ষাতে A+ পেতেই হবে। সেকেন্ড টার্গেট আপনি রাখেন, বাংলাদেশের যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি হতে হবে, হয় ঢাকা ইউনিভার্সিটি, হয় জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, নোয়াখালী, যেখানে হোক, অথবা বুয়েট অথবা মেডিকেল কলেজে আপনাকে ভর্তি হতে হবে। যে কোনো একটা জায়গায় আপনি ভর্তির আগে টার্গেট করে ফেলেন। এই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটি আপনাকে শেখাবে আপনাকে কোন দিয়ে যাওয়া দরকার। যে আজকে এত কষ্ট করে ডাকসু জিএসকে এখানে আসতে হতো না, আজকে এত কষ্ট করে আমাদেরকে অন্য কাজ বাদ দিয়ে এখানে বক্তব্য দিতে হতো না, যদি বাংলাদেশে একটা চমৎকার শিক্ষা কাঠামো থাকতো, শিক্ষা ব্যবস্থা থাকতো। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে যে শিক্ষার মান, এটা একটা অচল পণ্য, যার কোনো মূল্য নাই পৃথিবীতে। শুধু তাই না, আরও যদি দেখা যাবে যে এশিয়ার মধ্যে যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্নমানের পড়াশোনা হয় আমাদের বাংলাদেশে। আমাদের চাইতে ভুটান এবং নেপালে বেশি ভালো পড়াশোনা হয়। শ্রীলঙ্কা অনেক বেশি এগিয়ে, পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া চাইতে শ্রীলঙ্কা এগিয়ে, তারপরে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, তারপরে নেপাল, ভুটান, বাকি দেশগুলি রয়েছে, সবার শেষে রয়েছে আমরা। এমন একটা শিক্ষা কাঠামোতে আমরা বড় হচ্ছি যে শিক্ষা কাঠামো তো বড় হয়ে আগামী দিনে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আমরা যখন আজকে বিভিন্ন জায়গায় পড়াশোনার কথা বলি, আমাদের শিক্ষার্থীরা যখন বিদেশে পড়াশোনা করতে যায় তাদেরকে গুরুত্ব প্রদান করা হয় না।
আমরা আমাদের এই দেশ থেকে ব্রিটিশ কলোনি থেকে মুক্ত করতে পারলেও আমরা এখন পর্যন্ত ব্রিটিশের দাসত্ব থেকে আমরা মুক্ত করতে পারি নাই, ব্রিটিশের চিন্তা ধারণা থেকে আমরা দেশকে মুক্ত করতে পারি নাই। 1757 সালে ব্রিটিশরা প্রথমে এসে বাংলাদেশের স্বাধীন নবাবকে যখন পরাজিত করলো, ঠিক এই সময়ে তারা একটা শিক্ষা কাঠামো রেখে গিয়েছিল। তারা এসে দেখে প্রথমে যে ব্রিটিশদের বিরুদ্ধে কারা আন্দোলন করছে। তারা দেখলো টিপু সুলতান নামে একজন মুসলমান, সে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এরপরে দেখে মিন্নি সারালে তিতুমি তে বাসার কেল্লা তৈরি করেছে, হাজী শরীয়তুল্লাহ সে যুদ্ধ করছে। তখন তারা প্ল্যান করে দেখলো যে মুসলমানরা কী কারণে এত বেশি সংগ্রামী, কী কারণে এত বেশি তারা উদ্বুদ্ধ। তখন তারা খেয়াল করে দেখলো যে মুসলমানরা এমন একটা সিলেবাসে পড়াশোনা করে, এমন একটা কাঠামোতে পড়াশোনা করে যে কাঠামোতে তারা কখনো জুলুমকে মেনে নেয় না, তারা কখনো শিখে না। এই জন্য ব্রিটিশরা সবার আগে এসে প্ল্যান করে আমাদের শিক্ষা কাঠামোকে তারা পরিবর্তন করে দেয়। তারা নাম দিয়েছিল এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পড়াশোনা করো, চাকরি পাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরির লোভ দেখিয়ে দেখিয়ে আমাদেরকে আমাদের শিক্ষা কাঠামো থেকে তারা বের করে আনে। আপনারা যদি মনে করে থাকেন যে এই যে ঢাকা কলেজ 1840 সালে প্রতিষ্ঠা হয়েছে, রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছে, রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, কারমাইকেল কলেজ, এমসি কলেজ, বিএল কলেজ, বিএম কলেজ, যদি আপনি মনে করেন এই কলেজগুলো তৈরি করেছে আমাদের জন্য, তাহলে ভুল মনে করবেন আপনারা। এই কলেজগুলো তৈরি করা হয়েছিল ব্রিটিশদের শিক্ষা কাঠামোকে অ্যাপ্লাই করার জন্য, মুসলমানদেরকে তাদের শিক্ষা থেকে বের করিয়ে এনে তাদের দাস বানানোর জন্য এই কলেজগুলো তৈরি করা হয়েছিল। নাম দেখবেন বিএল কলেজ, ব্রজলাল কলেজ, বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, কারমাইকেল কলেজ, এই সবগুলো হিন্দু জমিদারদের নামে করা হয়েছিল। তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল যারা ব্রিটিশদের প্ল্যান অনুসারে শিক্ষা ব্যবস্থার আলোকে তারা কলেজ তৈরি করবে, তাদের ট্যাক্সগুলোকে মৌকুব করে দেওয়া হবে। তৎকালীন হিন্দু জমিদাররা তাদের প্ল্যানে চলতে গিয়ে আমাদের শিক্ষা কাঠামোকে ধ্বংস করে দিয়ে আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। স্টিল এখন পর্যন্ত বাংলাদেশে 45% যুবক বেকার, যাদের সার্টিফিকেট রয়েছে, যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করেছে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এই কলেজ থেকে পড়াশোনা করেই ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে 45% বাংলাদেশে বেকার। তাহলে আপনি এটাই বুঝতে পারছেন, দেখেন বর্তমানে এসএসসি যারা পরীক্ষা দিয়েছে, যারা আপনারা যারা পাস করেছেন, ইন্টারমিডিয়েটে পড়েন, আপনাদের মধ্যে 26% বেকার বর্তমানে। যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে এদের মধ্যে 28% বেকার বাংলাদেশে বর্তমানে। যারা অনার্স পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 34% বেকার, আর মাস্টার্স পরীক্ষা দিয়ে 36% বেকার। তাহলে দেখেন এইচএসসি পরীক্ষা দিয়ে 26% বেকার, আর মাস্টার্স পরীক্ষা দিয়ে কত পার্সেন্ট বেকার? 36% বেকার। শিক্ষার মান যত বেড়েছে, বেকারের হার তত বেশি আস্তে আস্তে বেড়েছে। তাহলে এটাই প্রমাণ করে বর্তমান শিক্ষা কাঠামো, ব্রিটিশদের দেখানো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ভালো চাকরি দিতে ব্যর্থ হচ্ছে। শুধু তাই নয়, আপনি আরও খেয়াল করে দেখবেন এদেশে যত বেশি শিক্ষিত তত বেশি দুর্নীতিবাজ। বিসিএস ক্যাডার হওয়ার পরে, ট্যাক্সে চাকরি নেওয়ার পরে বিলিয়ন্স ডলারের মালিক হয়ে যায়। পুলিশের এসপি হওয়ার পরে, বিশেষ পরীক্ষা দিয়ে ডিসি হওয়ার পরে তারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। তারা বেগম পাড়া বানায়, তারা ক্যানাডাতে তারা জমি কিনতে পারে। তাহলে এটা দেখবেন যে শিক্ষা কাঠামোর ব্যবস্থা যারা শিক্ষিত হচ্ছে, তারা সরকারি বড় বড় অফিসার, তারা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে। তাহলে আরও একটা কাজ ইনশোর হয় এখানে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চাকরি দিতে পারে না একদিক থেকে, আরেকদিকে ভালো মানুষও তারা তৈরি করতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা যারা আপনারা বড় হচ্ছেন, আগামী দিনে একটা বড় চ্যালেঞ্জ আপনার সামনে ফেস করছে। যেখানে আমাদের সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা ভালো চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা এই সমস্ত ভালো প্রতিষ্ঠানে পড়া নাই, তাদের আগামীতে কী হবে? বাংলাদেশে মাত্র 15 লক্ষ সরকারি চাকরি পোস্ট রয়েছে। আমাদের জনসংখ্যা বর্তমানে 20 কোটির অধিক, চাকরির সংখ্যা মাত্র 15 লক্ষ। আগামী দিনে এই 15 লক্ষ চাকরি আপনি পেতে হলে আপনাকে কত পরিমাণে কোয়ালিফাইড হতে পারবেন, যাকে চিন্তা করেন এখন থেকে। খুবই এক্সেলেন্ট লেভেলে একাডেমিক সাউন্ড না হতে পারলে আপনি আগামী দিনে ভালো কিছু করতে পারবেন না। আপনি আইডিতে এক্সপার্ট না হতে পারলে, এখন থেকে বেসিক কম্পিউটার, এক্সেলের কাজগুলো, সাইবার সিকিউরিটির কাজগুলো, সার্ভার ম্যানেজমেন্টের কাজগুলো আপনি না জানতে পারলে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ইউজ করে, এগুলো আপনি না শিখতে পারলে আগামীতে কোনো চাকরি পাবেন না। যদি আপনি 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারেন, তাহলে 7 থেকে 8 বছর পরে আপনি ইউনিভার্সিটিতে শেষ করে আপনি অবশ্যই ভালো চাকরি পেতে ব্যর্থ হবেন। ইংলিশ থেকে শুরু করে স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, যে কোনো 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজ আপনার অবশ্যই শেখা উচিত আগামী দিনের কম্পিটিশন ফেস করার জন্য। আর থার্ড ইস্যুটা হলো যে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কে, আপনার পরিচয় কী। আপনার পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা তো এই অঞ্চলে তাদের উত্তরসূরি যারা সবার আগে এই অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। আমরা সেই বীর জাতির উত্তরসূরি। আমরা তাদের রক্ত শরীরে বহন করি যারা পৃথিবীতে সবার আগে ফিজিক্স, কেমিস্ট্রি,
বায়োলজি থেকে শুরু করে সকল বিষয়গুলো আবিষ্কার করেছিল। ম্যাথ, হায়ার ম্যাথ, জ্যোতির্বিদ্যা, ভূগোল থেকে শুরু করে এই সকলগুলো আমরা তৈরি করেছিলাম। আমাদের উত্তরসূরিরা সবার আগে এটা তৈরি করেছিল। তাদের কন্ট্রিবিউশনের কারণে, তাদের অবদানের কারণে পুরো পৃথিবীকে আজকে মানুষের বসবাস উপযোগী আমরা তৈরি করতে পেরেছি। আমরা তাদের রক্তগুলি মূলত শহরে বরণ করি। কাজে আপনাকে আজকে চিন্তা করতে হবে এই মানব সভ্যতার জন্য, পুরো পৃথিবীর জন্য আপনার যেটা কন্ট্রিবিউশন করার চিন্তা থাকা দরকার, আপনাকে সেই পরিমাণ কোয়ালিফাইড হওয়া দরকার, সেই পরিমাণ চিন্তা আপনাকে এখন থেকে লালন করতে হবে। এখন আমরা যে প্রতিষ্ঠানে পড়ছিলাম, যে জায়গায় আসি, আমি বলেছিলাম আমি প্রশ্ন করবো আপনাদেরকে, সোহরাওয়ার্দী কলেজ, এই সোহরাওয়ার্দী কলেজে কি ভালো কোনো ল্যাব আছে যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে গবেষণা করা যায়? আছে? আচ্ছা। কোনো সেমিনার লাইব্রেরি আছে যেখানে হিউজ অ্যামাউন্ট বিদেশি বই পাওয়া যায়? আছে। যেখানে বিদেশি লেখকদের বড় বড় বই পাওয়া যায়, আরবিতে লেখা, ইংলিশে লেখা, স্প্যানিশ ভাষায় বইগুলো পাওয়া যায় কিনা এখানে? আচ্ছা। প্রত্যেক বছরে গভর্নমেন্ট আমাদেরকে বাজেট দেয় আমাদের শিক্ষা কাঠামোকে উন্নয়ন করার জন্য কলেজগুলোতে। বুঝতে পেরেছেন আপনারা? টাকা দেওয়া হয় আমাদেরকে যাতে সেমিনার লাইব্রেরি, ফিজিক্সের ল্যাব, কেমিস্ট্রির ল্যাব, ম্যাথের ল্যাব, কম্পিউটার ল্যাব তৈরি করা যায়। না, আমি ম্যাডামের পক্ষে আছি, ম্যাডাম বিপক্ষে না, আমি ম্যাডামের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ। শুধু ম্যাডাম না, আমাদের সোহরাওয়ার্দী কলেজের কথা বলি নাই, গ্রামের প্রত্যেকটি স্কুল কলেজে যেখান থেকে আপনি পড়াশোনা করে এই কলেজে ভর্তি হয়েছেন, একটা কলেজে আপনি দেখাতে পারবেন না সেখানে ভালো কোনো কম্পিউটার ল্যাব আছে, ভালো কোনো ফিজিক্সের ল্যাব আছে, ভালো কোনো কেমিস্ট্রির ল্যাব আছে, ভালো সেমিনার লাইব্রেরি আছে, দেখাতে পারবেন না। কারণ আপনাকে আমাকে নিয়ে এদেশের সরকার কখনো চিন্তাই করা নাই যে আপনার এগুলো প্রয়োজন আছে। দেখেন, আমেরিকায় যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তাকে সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হয়, উন্মুক্ত পরিবেশ ছেড়ে দেওয়া হয়। দূর থেকে বিশেষজ্ঞরা বসে দেখে যে বাচ্চাটা কী নিয়ে খেলাধুলা করছে। যে বাচ্চাটা ফুটবল নিয়ে খেলাধুলা করে তার আব্বা আম্মাকে বিজ্ঞানীরা পরামর্শ দেয় যে আপনার বাচ্চাকে বড় হলে আপনি খেলোয়াড় মানুষ এখানে ভালো করবে। যে বাচ্চাটা ডাক্তারি ইকুইপমেন্ট নিয়ে খেলাধুলা করে তার আব্বা আম্মাকে পরামর্শ দেওয়া হয় যে আপনার সন্তানটাকে বড় হলে তাকে আপনি ডাক্তারি পড়াশোনা করান, কারণ সে অবচেতন মনে এদিকে তার ঝোঁক রয়েছে। এবং তার আলোকেই সেই গভর্নমেন্ট তাকে মেডিকেলে ভর্তি করার সুযোগ করে দেয়। আব্বা মা যদি চায়, আমাদের দেশে কি চায়, আমি জন্ম হওয়ার আগে আমার আম্মা ঠিক করে ফেলেছে আমাকে ডাক্তার বানাবে। বড় হয়ে দেখে যে আমি ভালো গান গাই, মারাত্মক লেভেলে গান গাই, বিভিন্ন মঞ্চে পারফর্ম করি, আমার আব্বা বলছে গান গাওয়া বন্ধ, তোমাকে ডাক্তারে হতে হবে। এটা সিস্টেম। কিন্তু বাইরের দেশে আপনি যান, আপনার কি অ্যাডিকশন, আপনার কি ঝোঁক প্রবণতা, আপনার মন কি চায়, সে আলোকে আপনাকে পড়াশোনা করার সুযোগ করে দেয়। যেমন আমি বলি, আমার টার্গেট ছিল আমি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করবো, ম্যাথ ভালো পারতাম আমি, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আমাকে অ্যাকাউন্টিংয়ে ভর্তি নেয় নাই, আমাকে ম্যানেজমেন্টে ভর্তি করে নিচ্ছে। এই বাল্ব যে জ্বলছে, খেয়াল করছেন আপনারা, এটার নাম কি? বৈদ্যুতিক বাল্ব। কে তৈরি করেছে? টমাস আলভা এডিসন। তার আব্বা আম্মা চাইতো তাকে ডাক্তার বানাবে। টমাস বাসা থেকে পালিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ভর্তি হয়েছিল এবং সে 1000 বার চেষ্টা করার পর একটা বাল্ব তৈরি করেছিল বলে আজকে আমরা এখানে পারছি। টমাসকে তার আব্বা আম্মা যে জোর করে মেডিকেলে পড়াতো, তাহলে কী হইতো বিষয়টা? বাংলাদেশে কেন বিজ্ঞানী তৈরি হয় না, কেন মেধাবী শিক্ষার্থী তৈরি হয় না? কারণ এই কাঠামোতে আপনার মেধার কোনো মূল্যায়ন নাই, ইচ্ছার কোনো মূল্যায়ন নাই। কাজে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না, এটাই সিস্টেম। স্কলারশিপ দেওয়া হয় না আমাদেরকে। ফরাদ ভাই এখানে আছে, ঢাকা ইউনিভার্সিটির অবস্থা ওনারা ভালো বলতো, ডাকসুর নেতৃত্ববৃন্দ। এখন ফ্যাকাল্টিতে ফার্স্ট হয় যারা, একটা ফ্যাকাল্টিতে যারা ফার্স্ট হয় তাদেরকে পার বছরে মাত্র 1000 থেকে 2000 টাকা স্কলারশিপ দেওয়া হয়। আমি যখন রাজশাহীতে ছিলাম, আমার ইউনিভার্সিটিতে মাত্র 1200 টাকা দেওয়া হতো বছরে। অর্থাৎ 3000 জনকে পিছনে ফেলে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। সরকার আমাকে পুরস্কার দিচ্ছে, তোমাকে মাসিক 1200 টাকা দেওয়া হলো, এটা তোমার পুরস্কার। বুঝতে পেরেছেন? কিন্তু কানাডাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে পার মান্থে তাকে পড়াশোনা করার জন্য $500, বাংলাদেশি টাকা প্রায় 52,000 টাকা দেওয়া হয়। পার মান্থে 52,000 টাকা দেওয়া হয় জন্মগ্রহণ করার পর থেকে পড়াশোনা করার জন্য। আর আমাকে দেওয়া হয় এতগুলো কম্পিটিশন ফেস করে 1 লক্ষ পরীক্ষা দেওয়ার পরে আমি চান্স পেয়েছি 400 জনের মধ্যে আমি আছি আমার ফ্যাকাল্টিতে। 400 জনের মধ্যে আমার আবার পুরো ফ্যাকাল্টি 3000 জনকে কম্পিট করে ফার্স্ট হয়েছি, সেখানে আমাকে বছরে 1200 টাকা দেওয়া হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আপনাকে স্কলারশিপ দেওয়ার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে চালু বর্তমানে নাই। কাজে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটার নাম হচ্ছে অথর্ব, অযোগ্য, অযৌক্তিক এবং অচল একটা পূর্ণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে। এটিতে শিক্ষার্থীদেরকে উন্নয়ন করা সম্ভব না। সোহরাওয়ার্দী কলেজের আমি একই কথা বলি নাই, ম্যাডাম মন খারাপ করতে পারে, আমি সবাইকে নিয়ে বলেছি। যার মধ্যে ম্যাডাম ওই জায়গায় পড়ে গেছে, ম্যাডামকে টাকা দেওয়া হয় না গভর্নমেন্টের পক্ষ থেকে, বাজার দেওয়া হচ্ছে না। চাইলেও তিনি সব কিছু করতে পারবেন না, কিন্তু ওনার জায়গা থেকে সর্বচেষ্টা করে যাচ্ছেন। এদের ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা তো সারা দেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, কোথাও দেখি নাই যে একজন কলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক, যিনি প্রধান,
তিনি তার শিক্ষার্থীদের সাথে বসে আমরা কি আলোচনা করি সেটা শুনছেন। অন্য কোথাও আমরা এমন শিক্ষার্থী বান্ধব অভিভাবককে আমরা খুঁজে পাই নাই। এজন্য ম্যাডামের জন্য আমরা দোয়া করছি, ম্যাডাম যাতে করে এই সোহরাওয়ার্দী কলেজকে আগামী দিনে শিক্ষার্থীদের মতো করে চমৎকার একটি ক্যাম্পাস উপহার দিতে পারেন, আমরা সেই দোয়া ম্যাডামের জন্য করে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম থেকে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট 5টি পরামর্শ দিয়ে আমার কথা ইনশাআল্লাহ আজকে শেষ করব। সেটি হচ্ছে, আমি আগে বলেছি গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট দিবে না, আপনার স্বপ্ন পূরণে আপনাকে হেল্প করবে না, আপনার কোনো বাজেট নাই, স্কলারশিপের কোনো টাকা নাই, কিন্তু আপনি এই সকল প্রতিবন্ধকতার বাহিরে 5টি কাজ করতে পারলে আগামী দিনে সবাইকে পিছনে ফেলে সামনে ভালো কিছু করতে পারবেন, পরিবারের স্বপ্নকে পূরণ করতে পারবেন, আপনি মেধাবী হতে পারবেন। আপনাকে প্রথমে একটা টার্গেট নিতে হবে, শর্ট টার্ম টার্গেট। লং টার্ম টার্গেট নিয়ে আপনি রান করতে পারবেন না, কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তির স্বপ্ন আপনার একসময় থাকবে, ভর্তি হতে না পারলে আপনার প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। প্রথম টার্গেট নেবেন 1-2টা টার্গেট, শর্ট টার্ম টার্গেট। প্রথম টার্গেট হলো ইউ হ্যাভ টু গট GPA 5 ইন HSC এক্সামিনেশন, সামহাউ ইউ হ্যাভ টু গট ইট। যে কোনো মূল্যে SSC পরীক্ষাতে আপনি A+ পেতে হবে, কারণ SSC পরীক্ষাতে A+ না পাইলে ভালো ইউনিভার্সিটিতে আপনি ভর্তির ফর্ম উঠাতে পারবেন না। প্রথম কাজ, আপনাকে পরীক্ষাতে A+ পেতেই হবে। সেকেন্ড টার্গেট আপনি রাখেন, বাংলাদেশের যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি হতে হবে, হয় ঢাকা ইউনিভার্সিটি, হয় জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, নোয়াখালী, যেখানে হোক, অথবা বুয়েট অথবা মেডিকেল কলেজে আপনাকে ভর্তি হতে হবে। যে কোনো একটা জায়গায় আপনি ভর্তির আগে টার্গেট করে ফেলেন। এই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটি আপনাকে শেখাবে আপনাকে কোন দিয়ে যাওয়া দরকার, আপনার লাইফটা কোন দিকে নিলে ভালো হবে, কোন দিকে নিলে খারাপ হবে। সেখানে গিয়ে আপনি থাউজেন্ডস অফ বড় ভাইদেরকে পাবেন যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, যারা এখান থেকে পড়াশোনা করে গেছে। অনেকে আপনি AC পাবেন, DC পাবেন, পুলিশে SP পাবেন, ইউনিভার্সিটির শিক্ষক পাবেন, গবেষক পাবেন, বড় ব্যবসায়ী পাবেন। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার লাইফকে আপনি প্ল্যান সেট করতে পারবেন। কাজে 2টা টার্গেট আপনি প্রথমত রাখেন। 1 নম্বর, কি বললাম, আপনাকে পরীক্ষাতে সাময়িক A+ পেতে হবে। আর 2 নম্বর বিষয় হলো আপনাকে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। এই 2 টার্গেট নিয়ে আপনি সঙ্গে সঙ্গে এগিয়ে যান। আর 3 নম্বর যে বিষয় হলো 5টি গুণাবলী আপনি অর্জন করেন এখন থেকে। 1 নম্বর হচ্ছে academic excellency. It doesn't mean that you have to got golden A+. It means that you have to know the core augmented features of the every subject. অর্থাৎ কোন সাবজেক্ট আপনাকে কী শিক্ষা দেয় সে মূল বেসিক বিষয় আপনাকে জানতে হবে। 2 নম্বর বিষয় হলো you have to be efficient in IT. IT-তে আপনাকে efficient বা দক্ষ হতে হবে। 3rd হলো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ভাষাগতভাবে আপনাকে দক্ষ হতে হবে। 4 নম্বর, you have to be innovative and you have to be creative. আপনাকে ব্যতিক্রম হতে হবে, ইনোভেটিভ হতে হবে। আর 5th হলো আপনাকে ইথিক্যাল বা মোরাল হতে হবে। ইথিক্যাল, মোরাল বা নৈতিক না হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো সাহায্য পাবেন না। আপনার ভগবান অথবা আপনার সৃষ্টিকর্তা আপনাকে কখনো সাহায্য করবে না। দেখবেন জাপানের দিকে তাকিয়ে দেখেন, জাপানকে বলা হয় দ্য ফার্স্টেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ফার্স্ট কান্ট্রি বলা জাপানকে। টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, কিন্তু জাপানে একটা সমস্যা, জাপানের নৈতিক শিক্ষার সমস্যা। জাপানের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে। জাপানের এমন অবস্থা চিন্তা করতে পারবেন না, রেস্টুরেন্টে যখন হাজব্যান্ড এবং ওয়াইফ খেতে যায়, হাজব্যান্ড তার বিল পে করে, স্ত্রী তার বিল পে করে, কারো বিলকে পে করে না। এবং জাপানে 16 বছর বয়স হওয়ার পর থেকেই সন্তানরা তার আব্বা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাপানে 2024 সালের রিপোর্টে এসেছে হিকোকোমরি রোগের একটা নাম আসছে। এর নাম হচ্ছে একাকিত্ব রোগ। জাপানে মানুষ একাকী থাকতে চায় সবসময়। তো দেখা গেছে জাপানে 40,000 মানুষ এমনভাবে মারা গিয়েছে, যারা মরে গিয়ে রুমের মধ্যে পড়েছিল, 1 বছর পরে বুঝতে পেরেছে যে এই মানুষটা রুম থেকে বের হয় না। তার রুম ভেঙে খুলে দেখা হয়েছে তার লাশ এখানে পড়ে গিয়ে মারা গিয়েছে। এই লাশ গলে একসময় শুকিয়ে শুধুমাত্র হাড়গুলো পড়ে আছে। গত 24 সালের জানুয়ারি থেকে জুন মাসের রিপোর্টে 40,000 জাপানি নাগরিক এভাবে মারা গিয়েছে। এখন জাপান সরকার বাধ্য হয়, তারা কি শুরু করেছে, জাপান সরকার বাধ্য হয় এখন সপ্তাহে 3 দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে, যাতে করে জাপানি হাম্মা এবং আব্বারা সন্তানদের সামনে নিয়ে একসাথে বসবাস করতে পারে, একসাথে ঘুরতে যেতে পারে, কাজ করতে পারে, পারিবারিক শিক্ষাগুলো দিতে পারে। জাপানের মতো একটা কান্ট্রি যেখানে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় জ্ঞানের কারণে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মারাত্মক রোগে তারা আক্রান্ত হয়, আস্তে আস্তে জাতির মধ্যে সংকট তৈরি হয়েছে। তো আগামী দিনে যদি আমরা আমাদের নৈতিকতার লেভেলকে, ধর্মীয় লেভেলকে অন্য জায়গায় না নিতে পারি, তাহলে যত ভালো শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করি, যত ভালো সরকার নিই না কেন, কখনই আমরা সফল হতে পারবো না। বরং তাদের মতো করে বিচ্ছিন্ন হতে হতে একসময় আমরা একাকিত্ব রোগে ভুগবো এবং পুরো জাতি একসময় বিচ্ছিন্ন জাতিতে আমরা পরিণত হয়ে যাব। কাজে অনুরোধ করব যে আপনি যে ধর্মের হন না কেন, আপনি আপনার স্রষ্টাকে সর্বস্মরণ করবেন, তার গোলাম হওয়ার চেষ্টা করবেন, দেখবেন বিপদে আপদে সব জায়গায় আপনি তার সাহায্য পাবেন ইনশাআল্লাহ।